গুড আফটারনুন এভরিওয়ান। আমি এটা শেয়ার করছি স্ক্রিন। তো সেই স্ক্রিনটা থেকে আমরা সবাই একটু দেখবো, যদি কোনো প্রবলেম হয় জানাবো। হোপফুলি সবাই শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছি। আজকের ক্লাস টেক্সটাইল ফিজিক্স 2 এর ইয়ান জিওমেট্রি লেকচার 3 পড়বো আজকে আমরা। সো চলো শুরু করা যাক। আজকের লেকচারটি হচ্ছে যে ইয়ান জিওমেট্রি। সো আমরা ইয়ান কিভাবে গঠিত হয়, কি মানে ইয়ানের স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো, জিওমেট্রিটা সম্পর্কে জানবো। সো ফার্স্ট অফ অল, ইয়ার্ন জিওমেট্রি জানার আগে আমাদের এটা জানা দরকার যে ইয়ার্ন গুলো আসলে কিভাবে তৈরি হয়। আমরা জানি যে শর্ট স্ট্যাপল, লং স্ট্যাপল, ডিফারেন্ট টাইপস অফ স্ট্যাপল ফাইবার, যখন ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে তারা কি একটার সাথে আরেকটা কোহেসিভ ফোর্সের মাধ্যমে যুক্ত হয়ে লং স্ট্র্যান্ড তৈরি করে, অথবা যদি ফিলামেন্ট ফাইবার হয় তাহলে ফিলামেন্ট তো জন্ম থেকেই লম্বা আছেই। সো সেক্ষেত্রে সেটা শুধু টুইস্ট দিলেই হয়। তো বিশেষ করে লং স্ট্যাপল, শর্ট স্ট্যাপল, মিডিয়াম স্ট্যাপল, জুট বা ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে সাধারণত আমাদেরকে একসাথে অনেকগুলো ফাইবার টুইস্ট ইনসার্ট করে করে করতে হয়। তো এটা ছিল ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো আমরা একটু ইয়ার্ন জিওমেট্রি সম্পর্কে যেহেতু আজকে জানবো, তো ইয়ার্নটা বিভিন্ন প্রকার হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো তার আগে আগে জেনে নেওয়া যাক যে ইয়ার্ন জিওমেট্রি বলতে কি বোঝাচ্ছে। সো আমরা যদি ইয়ার্ন জিওমেট্রিটা সম্পর্কে জানতে চাই, কি বলছে, আমরা মাইক্রোফোনগুলি বন্ধ করব। ইয়ার্ন জিওমেট্রি মিন্স দ্য অ্যারেঞ্জমেন্ট, কিসের অ্যারেঞ্জমেন্ট, দ্য প্রপার্টিস, কিসের প্রপার্টিস, এন্ড দ্য স্ট্রাকচার অফ ফাইবার। ইয়ার্ন জিওমেট্রি মানে হচ্ছে যে দ্য প্রপার্টিস এন্ড স্ট্রাকচার অফ দ্য ফাইবার উইথিন দ্য ইয়ার্ন। ইয়ার্নের ভিতরের ফাইবারের অ্যারেঞ্জমেন্ট কিভাবে আছে, প্রপার্টিসটা কি এবং স্ট্রাকচারটা কি সেটা। হ্যালো, আমরা আনইউজুয়াল সাউন্ডগুলি বন্ধ করি প্লিজ। আমি বুঝতে পারতেছি না কার এটা। ওকে, so structure determines the fiber properties as some yarn structure determines the yarn properties which is long fabric with the structure. আমরা যদি একটু দেখি তাহলে দেখা যাচ্ছে কি, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, প্লিজ কেউ আনমিউট করো না দরকার না হলে। হ্যাঁ, ওকে। সো কোথায় ছিলাম আমরা, যে ইয়ান স্ট্রাকচার কি বলা হচ্ছে, যে কিভাবে ফাইবার গুলো থাকছে সেটাকে আমরা ইয়ান স্ট্রাকচার থাকতেছে। ফ্রম ইয়ান জিওমেট্রি অ্যাবাউট দ্য ক্রস সেকশন প্যারামিটারস অফ দ্য ইয়ান। ইয়ান জিওমেট্রি কি করছেন, প্লেস এন ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফেব্রিক জিওমেট্রি এন্ড সাম ফিজিক্যাল প্রপার্টিজ সাচ অ্যাজ হ্যান্ডেল এন্ড অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে প্রভাবিত করে। সো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে সিঙ্গেল ইয়ান গুলো কি করছে, একটা করে স্ট্যান্ড তৈরি করছে, একটা করে সেইগুলো আবার একটা ডাবল ইয়ান তৈরি, প্লাই ইয়ান তৈরি করছে, একটার সাথে আরেকটা কি করে হচ্ছে, একটার সাথে আরেকটা মিক্স হচ্ছে, হয়ে একটার সাথে তৈরি করছে আমার পুরো একটা কর্ডিয়ান। সো সিঙ্গেল ইয়ান হতে পারে, ডাবল ইয়ান হতে পারে, প্লাইড ইয়ান হতে পারে, কর্ডিয়ান হতে পারে, মাল্টিফোল্ডেড ইয়ান হতে পারে, এক্সেট্রা। সো আমাদের আজকে জানার বিষয় যে কিভাবে থাকছে ফাইবারের ভিতর, ফাইবারগুলি ইয়ানের ভিতরে, এবং কি কি প্রপার্টিস কে প্রভাবিত করছে, সেটাই আসলে আজকের আমাদের জানার মুখ্য বিষয়। ওকে, তো প্রপার্টিস অফ এ আইডিয়াল ইয়ার্ন। তো আমরা সবকিছুতে আইডিয়াল চিন্তা করি, তাহলে আমরা যদি একটা আইডিয়াল ইয়ার্ন চিন্তা করি, যে আমাদের একটা ইয়ার্ন কিভাবে আইডিয়াল হতে পারে, সেটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে সে কি কি বৈশিষ্ট্য বা প্রপার্টিস গুলো থাকতে পারে। যেমন এ আইডিয়াল ইয়ার্ন শুড হ্যাভ দ্য, কি বলা হচ্ছে, ইয়ার্ন ইজ সার্কুলার ক্রস সেকশন এন্ড ইউনিফর্ম অ্যালং উইথ ইটস লেন্থ। বলা হচ্ছে সার্কুলার ইন ক্রস সেকশন, সাধারণত ইয়ার্ন গুলো সার্কুলার ক্রস সেকশনই হয়ে থাকে, এন্ড ইউনিফর্ম অ্যালং উইথ ইটস লেন্থ, একটা লেন্থের সাথে কি ইউনিফর্ম, এরকমটা নয় যে মনে করে এটা একটা ইয়ার্ন কোথাও তার কম কোথাও বেশি থাকলো, সেরকমটা কিন্তু নয় যে এটা একটা সরি এটা একটা ইয়ার্ন এটার কোথাও মোটা কোথাও চিকন, সেটা কিন্তু নয়। সো বলা হচ্ছে যে ইউনিফর্ম অ্যালং উইথ লেন্থ এন্ড ইয়ার্ন কম্পোজড অফ দ্য কনসেন্ট্রিক লেয়ার্স অফ দ্য ডিফারেন্ট রেডিয়াল ফাইবার। অর্থাৎ কি করা হচ্ছে, যে কনসেন্ট্রিক লেয়ার, একটা ফাইবার কি একটা দিয়ে তো আর ইয়ার্ন হয় না, ফাইবার গুলো কিভাবে একটা কনসেন্ট্রিক লেয়ারের মাধ্যমে একটা রেডিয়াল পজিশনের মাধ্যমে কি করছে, একটা ইয়ান আমার ইয়ান তৈরি করছে ফাইবার গুলি। ওকে, সো আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কি বলা হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো কি কি যদি আমরা একটু দেখি, যে which fiber follows a uniform helical path around one concentric layer as that the distance from the yarn। বলা হচ্ছে কি হেলিক্যাল পাথ কোনটা, আমরা যদি এটাকে একটা আইডিয়াল ইয়ান চিন্তা করি, তা প্রত্যেকটা ইয়ান কি এইভাবে একটা হেলিক্যাল পাথ অতিক্রম করে, অর্থাৎ ইয়ান গুলো কিন্তু সোজা নেই, প্রত্যেকটাকে যখন টুইস্ট দেওয়া হবে তখন কি প্রত্যেকটা ফাইবার একটার সাথে আরেকটা লেগে এভাবে টুইস্ট হচ্ছে, কিন্তু বাঁকা হচ্ছে একটার সাথে আরেকটা। সেটাকে আমরা বলতেছি যে এভরি ফাইবার অর ইচ ফাইবার ফলো ইউনিফর্ম হেলিক্যাল পাথ
around one concentric layer in distance from the axis এবং এখানে যদি আমরা একটা এক্সিস কল্পনা করি যে মাঝখান দিয়ে একটা ফাইবার ইয়ানের, তাহলে ফাইবার গুলো কি করছে এই এক্সিসটাকে ধরে হেলিক্যাল পাথ অতিক্রম করছে, হেলিক্যালি অ্যাটাচ হচ্ছে। এ ফাইবার at the center will follow the straight line at the axis। দেখো যে ফাইবার গুলো বাইরের দিকে আছে সেই ফাইবার গুলো কি সাধারণত একটু ভাস্ট টুইস্ট হবে, কিন্তু যে ফাইবারটা মাঝখানে আছে তাহলে সেটা কি, সেটা সাধারণত স্ট্রেট থাকার কথা, মোটামুটি স্ট্রেট থাকার কথা। axis of the circular cylinder coincides of the yan axis বলা হচ্ছে the number of filaments and fiber crossing in Euler constant and that is the density of the packing। যে কতগুলো density of the packing কি বলা হচ্ছে যে কতগুলো এখানে filaments বা number of fibers থাকছে। আমরা যদি ইয়ানটাকে কেটে ফেলি তার একক ক্রস সেকশন আয়তনে যতগুলো ইয়ান ফাইবার থাকবে সেটাকে আমরা প্যাকিং ডেনসিটি বলছি। যে ফাইবারস ইন ইয়ান এন্ড কনস্ট্যান্ট থ্রু দা মডেল, সো এভরি ফিলামেন্ট ইন দ্য ইয়ান উইল দ্য সেম অ্যামাউন্ট অফ টুইস্ট পার ওয়েভ লেন্থ, সবগুলোর একই ধরনের টুইস্ট থাকবে, কোনোটার বেশি কোনোটার কম থাকবে না এরকম। সো ইফ দ্য ইয়ান কনসিস্ট ভেরি লার্জ নাম্বার অফ ফিলামেন্ট, বলছে যে ইভরি বলা আছে ভেরি লার্জ নাম্বার অফ ফিলামেন্টস, সেটা সাধারণত ধারণ করে থাকে একটা ইয়ান। যদি কম হয় সেক্ষেত্রে তো ইয়ান গঠিতই হবে না, তাই না? ওকে, সো ইফ দ্য অ্যাবভ মেনশন প্রপার্টিস, এই মেনশন প্রপার্টিস গুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা আইডিয়াল ইয়ান বলবো। এই ছিল আইডিয়াল ইয়ানের আমার বৈশিষ্ট্য। তারপরে যদি আমরা দেখি পরবর্তী স্লাইডে, তাহলে দেখা যাবে যে চলো একটু ক্লাসিফিকেশন গুলো সম্পর্কে দেখে নিই, অ্যাবাউট দ্য ইয়ার্ন এন্ড ইটস ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যদি আমরা প্রথমেই আসি, যে ইয়ার্ন তো আমরা জানলাম যে সাবস্টেন্সিয়াল লেন্থ উইথ রিলেটিভ স্মল ক্রস সেকশন, সো সেটাকে কনসিস্টিং অফ দ্য ফাইবার ফিলামেন্ট। কি আমরা ইয়ার্নে সবসময় কি ডেনসিটি থেকে লেন্থ বেশি হবে, তাই না? যেহেতু পুরুত্ব থেকে লেন্থ বেশি হবে, দৈর্ঘ্য থেকে প্রস্থের থেকে লেন্থ বেশি হবে, সেটাই সাধারণত ইয়ান 1000 টাইমস বেশি হয়। ওকে, সো এখানে ইয়ানের আমরা কতগুলি প্রকারভেদ দেখতে পাচ্ছি। সো এখানে ইয়ানের প্রকারভেদগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে কি সিঙ্গেল ইয়ান, মাল্টিপল ইয়ান, ক্যাবল ইয়ান, কমপ্লেক্স ইয়ান, ফ্যান্সি ইয়ান। প্রথমত আমরা এই কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তারপরে সিঙ্গেল ইয়ানকে আবার অন্যভাবে ভাগ করা যায়, কন্টিনিউয়াস ইয়ান, সিঙ্গেল ইয়ান, কন্টিনিউয়াস ইয়ান, কন্টিনিউয়াস মডিফাইড ইয়ান এন্ড স্পান ইয়ান। কন্টিনিউয়াস ইয়ানকে দুটি ভাগে ভাগ করা যায়, মনোফিলামেন্ট, মাল্টিফিলামেন্ট, এবং স্পান ইয়ানকে দুটি ভাগে ভাগ করা যায়, হোমোজেনাস ইয়ান এবং ব্লেন্ডেড ইয়ান। আমরা এগুলো সম্পর্কে এখন একটু জানবো যে এগুলো কাকে কি বলছি আমরা সেই বিষয়গুলো সম্পর্কে। আমরা প্রথমত যদি সিঙ্গেল ইয়ানের কথা বলি, যে সিঙ্গেল ইয়ান নাম শুনেই বোঝা যাচ্ছে যে সিঙ্গেল, বলা হচ্ছে যে দিস ইজ দ্য সিম্পলেস্ট কন্টিনিউয়াস স্ট্যান্ড অফ টেক্সটাইল মেটেরিয়াল কম্পোজড অফ ওয়ান ফলোইং। মনে হচ্ছে যখন একটা দিয়ে তৈরি করা হচ্ছে, অর্থাৎ একটা ইয়ান, এখানে সাথে ডাবলিং ট্রিপলিং কোনো কিছু থাকছে না, তখনকে আমরা সিঙ্গেল ইয়ান বলছি। সিঙ্গেল ইয়ান দুই প্রকার হতে পারে, কন্টিনিউয়াস ইয়ান এবং কন্টিনিউয়াস ফিলামেন্ট এবং হচ্ছে স্পানিয়ান। স্পানিয়ানটা সাধারণত আমাদের ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে, কিন্তু কন্টিনিউয়াস ফিলামেন্টটা সাধারণত আমাদের ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে, যেমন পলিস্টার, নাইলন, এদের ক্ষেত্রে। বলা হচ্ছে কি দিস ইয়ান আর সিম্পলেস্ট ইন স্ট্রাকচার বাট দ্যাট ক্যান বি সাবজেক্টেড ইন ডিফারেন্ট মডিফাইং প্রসেস চেঞ্জ দেয়ার টেক্সচার, বার্ক, এক্সটেন্সিবিলিটি এন্ড আদার প্রপার্টিজ। আমরা যখন টেক্সটাইল র মেটেরিয়াল 2 পড়েছি, টেক্সটাইল র মেটেরিয়াল 2 তে ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়েছি, ফাইবার ম্যানুফ্যাকচারিং প্রসেস, ডাই, ওয়েট, মেল্ট ইত্যাদি। তখন কিন্তু আমরা ফাইবারটা হওয়ার পর, ইয়ানটা হওয়ার পর, ফাইবারটা হওয়ার পর সেখানে কি আমরা বিভিন্ন প্রকার টেক্সচার, বাল্ক, এক্সটেন্সিবিলিটি, অনেক প্রপার্টিজ আমরা দিতে পারি, যেহেতু ন্যাচারাল ফাইবারে এই প্রপার্টিজ গুলো কিন্তু আগে থেকেই থেকে থাকে। তো যাই হোক, তো সেই কন্টিনিউয়াস ফিলামেন্ট যেটা আমরা ইয়ে থেকে তৈরি করছি, ম্যানমেড ফাইবার থেকে, সেটা তিন প্রকার হতে পারে, মনোফিলামেন্ট, মাল্টিফিলামেন্ট, সরি দুই প্রকার। মনোফিলামেন্ট কি হুইচ কন্টেইনস অনলি ওয়ান ফিলামেন্ট, একটা ফিলামেন্ট দিয়ে যখন আমরা তৈরি করছি তখন সেটা আমরা কি বলতেছি, মনোফিলামেন্ট। যখন যেমন পলিস্টারের ক্ষেত্রে হতে পারে, হুইচ কন্টেইন টু অর মোর ফিলামেন্ট ইজ নন এজ মাল্টিফিলামেন্ট। তো মাল্টিফিলামেন্ট দিয়ে সাধারণত দুই তিনটা দিয়ে তৈরি করা হয় আমাদের ফাইবার গুলো। আমরা কি কখনো আমাদের ইয়ানগুলি, যে ইয়ানগুলি নিয়ে আসা হয় সেগুলো খুলে দেখেছি? যেমন লাইক্রার কথা যদি বলি, এটা কিন্তু কি মনোফিলামেন্ট। আবার যদি প্লাই যখন থাকবে বা দুটো তিনটা স্ট্যান্ড বা তিনটা ফিলামেন্ট, দুটো ফিলামেন্ট একসাথে থাকবে অ্যাটলিস্ট, তখন সেটাকে আমরা বলতেছি মাল্টিফিলামেন্ট, যেমন নাইলন, পলিস্টার এক্সেট্রা। মনোফিলামেন্ট, সো আবার বলছি যে মনোফিলামেন্ট কি একটা স্ট্যান্ড থাকবে, যেমন লাইক্রা হতে পারে। মাল্টিফিলামেন্ট কি একসাথে দুটো স্ট্যান্ড, দুটো ফিলামেন্ট একসাথে যখন টুইস্ট করে ফাইবার ইয়ান গঠন করছে তখন সেটাকে। ওকে, টু মোর ফিলামেন্টস। স্পানিয়ানের ক্ষেত্রে যদি চলে আসি, স্পানিয়ান আমাদের কোনগুলো, যেগুলো আমরা স্ট্যাপল ল্যান্ড, যেমন কটন, তারপর ফ্লাক্স, তারপর হচ্ছে যে জুট। যে ইয়ান ইজ হুইচ ইজ নাম্বার অফ স্মল ডিসকন্টিনিউয়াস ফাইবার হেল্ড টুগেদার বাই টুইস্টিং।
এখানে যে বিষয়টা যে টুইস্টিং করছি ডিসকন্টিনিউয়াস ফাইবারে, স্মল ডিসকন্টিনিউয়াস ফাইবার, এখানে কিন্তু ডিসকন্টিনিউয়াস ছিল না, এখানে কিন্তু ফিলামেন্ট ছিল। সো এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হোমোজেনাস টাইপস, আরেকটা হচ্ছে ব্লেন্ডেড। দেখো হোমোজেনাসটা কি, ইট স্পান ফ্রম অনলি ওয়ান টাইপস অফ ফাইবার, যেমন 100% কটন, তখন সেটাকে আমরা বলতেছি হোমোজেনাস। বাট ইট স্পান ফ্রম মোর ওয়ান টাইপ অফ ফাইবার বাই ব্লেন্ডিং, যেমন বলা হচ্ছে কটন পলিস্টার, আমাদের ফ্যাক্টরিতে সবচেয়ে কি চলে 65-35 সিভিসি অথবা 80-20 পিসি, এগুলো চলে, সেটাকে আমরা ব্লেন্ডেড ফাইবার বলছি। সো সিম্পলি যদি বলা হয় যে হোমোজেনাস ফাইবার কোনটা, যেটা শুধুমাত্র কটন অথবা শুধুমাত্র পলিস্টার অথবা শুধুমাত্র যেটা কেন, সেটাকে আমরা হোমোজেনাস বলছি। আর ব্লেন্ডেড যেটা বলছে, যেটা একসাথে মিক্স করা হচ্ছে সেটাকে। এখন ওখানে যে পলিস্টার কটন ব্লেন্ড করা হয়, আমরা কিন্তু পলিস্টারটাকে ফিলামেন্ট ফর্মে পাই, কিন্তু যখন আমরা পলিস্টার কটনের সাথে ব্লেন্ড করি তখন হচ্ছে কেটে কেটে ফেলি, আমাদের ইচ্ছা মতো ফিলামেন্ট গুলোকে আমরা স্টাপল লেন্থে কেটে চপ 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 করে কেটে ফেলি, তারপর কিন্তু আমরা কটনের সাথে ব্লেন্ড করি, করে ইয়ান তৈরি করি। সো এই ছিল সিঙ্গেল ইয়ানের ক্লাসিফিকেশন, সিঙ্গেল ইয়ানের কথাবার্তা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সিঙ্গেল ইয়ান, এখানে দেখতে পাচ্ছি হোমোজেনাস ইয়ান, অর্থাৎ একই প্রকার যখন থাকবে তখন সেটাকে আমরা সিঙ্গেল ইয়ান বলছি। নেক্সট যদি আমরা চলে আসি যে মডিফাইড কন্টিনিউয়াস, একটা স্লাইড কি অ্যাকসেপ্ট করলো না, ঠিক আছে, ওকে। মডিফাইড, আমরা যদি দেখি কি হচ্ছে যে মডিফাইড কন্টিনিউয়াস ফিলামেন্ট, মডিফাইড কন্টিনিউয়াস ফিলামেন্ট কি বলা হচ্ছে যে কন্টিনিউয়াস ফিলামেন্ট গুলোকে, ম্যানমেড ফাইবার গুলোকে যখন মডিফাই করা হচ্ছে, কোন এক্সট্রা সাবস্টেন্স এক্সট্রা গুণাবলী দেওয়া হচ্ছে, তখন সেটাকে আমরা মডিফাইড কন্টিনিউয়াস ফিলামেন্ট বলছি। যেমন হাইড্রোফিলিক পলিস্টার, আমরা কি জানি পলিস্টার সাধারণত পানি শোষণ করে না, কারণ পলিস্টারের ময়েশ্চার রিগেন 0.4, তো যার কারণে পলিস্টারটা পানি বিদ্বেষী বা পানি শোষণ করতে চায় না। কিন্তু যখন এখানে কোনো ট্রিটমেন্ট করা হবে, কোনো সাবস্টেন্স দিয়ে ট্রিটমেন্ট করলে তখন সেটাকে যখন পানি শোষণকারী পলিস্টার, তখন হাইড্রোফিলিক পলিস্টার। এই ধরনের স্পেশাল টাইপস অফ ফিলামেন্ট বা স্পেশাল টাইপস অফ ইয়ার্ন। মাল্টিফোল্ডেড ইয়ার্ন, মাল্টি শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি কি অনেকগুলো থাকবে একসাথে, তাই না, এবং একই সাথে কথা হচ্ছে ফোল্ড, যে মাল্টিফোল্ডেড ইয়ার্ন অর প্লাই ইয়ার্ন একই সাথে বলা হচ্ছে। তো প্লাই ইয়ার্ন যখন বলা হচ্ছে ইজ প্রোডিউস বাই টুইস্টিং টু অর মোর সিঙ্গেল ইয়ার্নস। তো সিঙ্গেল ইয়ার্ন এখানে কি দুই অথবা ততোধিক সিঙ্গেল ইয়ার্ন যখন একসাথে টুইস্ট করে, আমরা যখন কি চিকন দড়ি থেকে মোটা দড়ি পাকাই বা মোটা দড়ি বানাই বাড়িতে, সেটাকে আমরা বলতেছি, যেমন বাজার থেকে কি সুতলি কিনি, সেগুলো অনেকগুলো মাল্টিফোল্ডেড সুতলি থেকে থাকে, অর্থাৎ দুইটা দিয়ে যখন করতেছি তখন সেটা সাধারণত সিঙ্গেল ইয়ার্ন হচ্ছে। যখন তার বেশি এরকম সিঙ্গেল ইয়ার্ন অনেকগুলো একসাথে টুইস্ট করতেছি, দুইটা অথবা ততোধিক, তখন সেটাকে আমরা বলতেছি, দেখো এটা একটা সিঙ্গেল ইয়ার্ন, এখানে দুটো স্ট্যান্ড ছিল, সেই বা দুটো ফিলামেন্ট ছিল, একটা হইছে আমরা জানি। তো এইরা আবার কি করছে, ডাবল হয়ে এখানে প্লাইড ইয়ার্ন তৈরি করছে। সো এটাকে মাল্টিফোল্ডেড বা প্লাইড ইয়ার্ন বলে, যেমন সুইং থ্রেড আমরা যেগুলো দিয়ে সেলাই করি। এরপরে চলে আসবো ক্যাবল ইয়ার্ন। ক্যাবল ইয়ার্ন ইজ মোড মেড বাই টুইস্টিং টুগেদার টু অর মোর ওর মাল্টিফোল্ডেড। দেখো এখানে আমরা মাল্টিফোল্ডেড ইয়ার্ন তৈরি করলাম, অর্থাৎ দুইটা সিঙ্গেল ইয়ার্ন একসাথে যুক্ত হয়ে একটা প্লাইড ইয়ার্ন বা মাল্টিফোল্ডেড ইয়ার্ন তৈরি করছে। ক্যাবল ইয়ার্ন কি, ক্যাবল ইয়ার্নটা হচ্ছে এই প্লাইড ইয়ার্নটাই আবার এখানে আমরা কি করছি, মিক্স করতেছি বা টুইস্ট করতেছি, তাহলে সেখানে কি টুইস্টিং টু অর মোর মাল্টিফোল্ডেড ইয়ার্ন ইজ নোন এজ, যেমন কর্ডস মোটা দড়ি বা মোটা রশি যেগুলো, সেগুলো সাধারণত ক্যাবল ইয়ার্ন নামে পরিচিত। নেক্সট যদি আমরা চলে আসি যে কমপ্লেক্স ইয়ার্ন, কমপ্লেক্স শব্দটা কি আসলেই বোঝাচ্ছে যে কমপ্লেক্স। তো এখানে কি বলা হচ্ছে, ইন কমপ্লেক্স ইয়ার্ন ডিফারেন্ট ফাইবারস আর অ্যারেঞ্জড ইন পার্টিকুলার ফ্রম সাসেস in their continuous filament surrounded by staple fiber and vice versa। যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে কোর স্পানিয়ানের একটা উদাহরণ দেওয়া আছে, যেমন এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা কোর এবং বাইরে, মনে করো তুমি কি করলা, একটা বাঁশের কঞ্চির উপরে একটা রশি পেঁচাইলা, তাহলে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, কমপ্লেক্স ইয়ানের ক্ষেত্রে সাধারণত যেমন লাইক্রা কটন কি হয়, লাইক্রা মাঝখানে থাকে, তার উপর দিয়ে কটন থাকে, তাহলে কি একসাথে হলো, লাইক্রার এক্সটেন্সিবিলিটিও থাকলো এবং কটনের প্রপার্টিসও থাকলো। অর্থাৎ এই ধরনের যখন দুইটা পোর্শনে তৈরি করা হচ্ছে তখন সেটাকে আমরা কমপ্লেক্স ইয়ান বলছি। তো এই ধরনের এটার মূল কথা হলো কোর থাকবে একটা এবং সাইডে উপরে থাকবে একটা, আবরণ থাকবে একটা, সেটা যে কোনো কিছুই হতে পারে। তো সেটাকে তখন আমরা বলতেছি কমপ্লেক্স ইয়ার্ন, ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি চলে আসি ফ্যান্সি ইয়ার্ন, ফ্যান্সি ইয়ার্ন গুলো সাধারণত ফ্যান্সি শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে অনেক লুক্রেটিভ এবং কি বলবো অ্যাট্রাকটিভ, ডেকোরেটিভ পারপাসের জন্য, ডেকোরেটিভ পারপাস, দে আর প্রোডিউস ইন্ট্রোডিউসিং স্পেশাল ফ্রম ইরেগুলারিটি হ্যারিডেজ এন্ড স্পান কন্টিনিউয়াস ফিলামেন্ট ইয়ার্ন এটসেট্রা। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের ফ্যাক্টরিতে কি ব্যবহৃত হয়, স্লাবিয়ান। এই স্লাবিয়ান গুলো সাধারণত ফ্যাক্টরিতে আমরা
অনেকেই স্লাভিয়ান গুলোকে চিনি, যদিও এতটা ফ্যান্সি না। তোমরা যারা টেক্সটাইল ওই মেলায় গিয়েছো, মেশিনারিজ মেলায়, সেখানে গিয়ে আসলে তোমরা দেখতে পাবা যে সেখানে কত প্রকার ফ্যান্সি ইয়ান এসেছিল। বা আমরা গিয়েছিলাম কয়েকবার, দেখে আমি পার্সোনালি গিয়েছিলাম, তোমরা গিয়েছো কিনা আমি জানি না। সো সেখানে এরকম ফ্যান্সি ইয়ান এসেছিল প্রচুর। এবং যারা ফ্যাক্টরিতে কাজ করো ফ্যান্সি আইটেম নিয়ে, যেমন বেস্ট সেলার বা এই ধরনের কিছু বায়ার আছে যারা সবসময় এই ধরনের ফ্যান্সি ইয়ান চায় বা ফ্যান্সি সাবস্টেন্স চায়। সাধারণত ওমেন ড্রেস তৈরি করার ক্ষেত্রে সাধারণত ফ্যান্সি সাবস্টেন্স গুলি, ফ্যান্সি ইয়ান গুলি ব্যবহৃত হয়। তো ফ্যান্সি ইয়ানের মূল যে বিষয়গুলো, কোর একটা থাকে, এই কোর মাঝখানে একটা থাকবে, একটা বাইন্ডার থাকবে, একটা ইফেক্ট থাকবে। মনে করো সিম্পলি যদি বলি, একটা বাঁশের লাঠি, এই বাঁশের লাঠিটার উপর একটা চকচকে র্যাপিং পেপার তুমি পেঁচাইছো, পেঁচানোর পর এটাকে র্যাপিং পেপারটাকে বাঁধার জন্য উপর দিয়ে একটা রশি দিয়ে বাঁধছো, তাহলে যে লাঠিটা সেটা হচ্ছে কোর, যে র্যাপিং পেপারটা দিছো সেটা হচ্ছে ইফেক্ট, এবং সেটাকে র্যাপিং পেপারটাকে সহ রাখার জন্য যে ইয়ার্নটা, সুতাটা ইউজ করছো সেটাকে আমরা বলতেছি বাইন্ডার। একটা ফ্যান্সি ইয়ানের ক্ষেত্রে সাধারণত এই মেকানিজম ইউজ করে একটা ফ্যান্সি ইয়ান তৈরি করা হয়। এই যে বিভিন্ন প্রকার ইফেক্ট গুলি দেখতেছি, এটা সাধারণত বিভিন্ন প্রকার ইয়ান ইউজ করা হয়, কিন্তু মূল কথা একটা বাইন্ডার থাকবে, তার উপরে একটা র্যাপিং করা হবে, এবং তার উপর আমরা একটা বাইন্ডার দিয়ে সেটাকে আটকে দিচ্ছি। তো এই ছিল আমাদের ফ্যান্সি ইয়ানের কথাবার্তা। ওকে, সো এখানে আমরা একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি বা প্রসেস চার্ট দেখতে পাচ্ছি। যদি আমরা একটু দেখি, সরি আমি একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, ওকে, সো আমরা প্রথমেই কি দেখতে পাচ্ছি যে মলিকুলার প্রপার্টিস, এন্ড ফাইবার স্ট্রাকচার, এটাকে ইয়ান জিওমেট্রি বলছি আমরা। কি মলিকুলার প্রপার্টিস এন্ড ফাইবার স্ট্রাকচার, মলিকুলার প্রপার্টিস এন্ড ফাইবার স্ট্রাকচার, একটা ফাইবারের স্ট্রাকচার কিরকম হবে, একটা ফাইবার কিরকম হবে, শর্ট স্ট্যাপল, লং স্ট্যাপল, মিডিয়াম স্ট্যাপল, ছোট বড় মাঝারি, সেখানে শর্ট ফাইবারের পরিমাণ কিরকম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো মলিকুলার প্রপার্টিস এন্ড দ্য ফাইবার স্ট্রাকচার ডিপেন্ড করছে ফাইবার প্রপার্টিসটা কি হবে, কোথা থেকে আনা হয়েছে, এটা কি ইজিপশিয়ান কটন নাকি ইন্ডিয়ান কটন নাকি বাংলাদেশি। সো বাংলাদেশে যদিও সেভাবে কটন হয় না। তো ফাইবার প্রপার্টিসটা ডিপেন্ড করছে এটার উপরে। ওকে, ফাইবার প্রপার্টিসটা তখন তৈরি করছে, এই ফাইবার প্রপার্টিসের উপর ডিপেন্ড তৈরি করছে ইয়ান স্ট্রাকচার। কি বলা হচ্ছে যে এই ফাইবার প্রপার্টিস এবং ইয়ান স্ট্রাকচার, অর্থাৎ কি ধরনের স্ট্রাকচার হবে, কি ধরনের ভাবে, এটা কি কমপ্লেক্স হবে, এটা কি সিঙ্গেল হবে, এটা কি কর্ডেড হবে নাকি মাল্টিফোল্ডেড হবে, কি ধরনের হবে, সেটার উপর ডিপেন্ড করতেছে ইয়ান প্রপার্টিসটা। তো এরপরে ইয়ান প্রপার্টিস, তাহলে ইয়ান প্রপার্টিস এর সাথে ফেব্রিক স্ট্রাকচার, অর্থাৎ কি ধরনের ডিজাইন হবে, সেই ইয়ান প্রপার্টিস এবং ফেব্রিক স্ট্রাকচার তৈরি করতেছে ফেব্রিক প্রপার্টিসটা। যে ফেব্রিক প্রপার্টিসটা কি রকম ফেব্রিকটা হবে, সেটা কি ওভেন স্ট্রাকচারের হবে নাকি নিড স্ট্রাকচারের হবে নাকি ব্রেইড হবে নাকি অন্য কোনো স্ট্রাকচারের হবে নাকি টাইট নিটেড হবে নাকি লুজ নিটেড হবে, কি ধরনের হবে সেটা ডিপেন্ড করছে ফেব্রিক প্রপার্টিস এর উপর। সরি, ফাইবার প্রপার্টিস এবং ফেব্রিক স্ট্রাকচার সেটা ডিপেন্ড করছে ফেব্রিক প্রপার্টিস এর উপর। এই ফেব্রিক প্রপার্টিস এর উপর তারপরে যেটা ইনডিউস বা বিহেভিয়ার ডিপেন্ড করছে, কি করছে ফেব্রিক প্রপার্টিস এর উপর আমরা কি করছি যে তারপর আমরা তৈরি করতেছি যে এটা কি পোলো শার্ট হবে, টি শার্ট হবে, বা এটা যদি ওভেন হয় তাহলে শার্ট হবে বা জিন্স হবে নাকি কি হবে। সো সিম্পলি যদি আমরা দেখি ইয়ান জিওমেট্রি, যে কি প্রথমে যেটা হচ্ছে যে ফাইবার প্রপার্টিস এর উপর ডিপেন্ড করছে এবং ইয়ান স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে ইয়ানের বৈশিষ্ট্যটা কিরকম হবে। ইয়ানের প্রপার্টিস এবং ফেব্রিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে ফেব্রিকের বৈশিষ্ট্যটা কিরকম হবে। ফেব্রিক বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করছে এবং সেই সাথে গার্মেন্টস কিভাবে বানাবো সেটার উপর ডিপেন্ড করছে আমি যে অ্যাপারেলটা বানাবো সেটার ইনডিউসটা কিরকম হবে বা সেটা পড়তে কিরকম লাগবে কিরকম লাগবে না। এখানে ফ্যাশন ডিজাইনার অনেক কাজ করে। সো দিস ইজ দ্য হোল প্রসেস, and the yarn structures depend on the fiber properties. Yarn properties depends on the fiber properties and the yarn structure. ওকে, আমরা নেক্সট স্লাইডে দেখি। সো yarn designation, yarn designationটা কি, the factors which are required to express yarn structure and properties of wholly yarn called yarn designation। অর্থাৎ ইয়ার্নকে কিভাবে প্রকাশ করব সেটাকে আমরা ইয়ার্ন ডেজিগনেশন বলছি। যে সমস্ত ফ্যাক্টর দরকার, তাহলে সেই ফ্যাক্টরস গুলি কি, একটা ইয়ার্নকে বিস্তারিত বর্ণনা করতে গেলে কি কি বিষয় লাগবে। প্রথমত চলে আসবে ইয়ার্ন কাউন্ট, অর্থাৎ এটার কাউন্ট কত। এটা কাউন্ট দেখে আমরা কি বুঝবো যে এটা কি ফাইন নাকি মোটা নাকি চিকন। আমাদের দুই প্রকার কাউন্ট আছে আমরা জানি, ডিরেক্ট কাউন্ট এবং ইনডিরেক্ট কাউন্ট। হ্যাঁ, ইংলিশ কাউন্ট যেটাকে আমরা বলে থাকতেছি এবং কটন কাউন্ট। ওকে, নাম্বার অফ ফিলামেন্টস অর ফাইবার, কি পরিমাণ কতগুলি নাম্বার অফ ফিলামেন্টস আছে ক্রস সেকশনে, এখানে কতগুলো ফাইবার আছে সেটা ডিপেন্ড করছে। ফাইবার কম্পোনেন্ট কি, এটাকে 100% সেলুলোজ,
100% সেলুলোজ নাকি 100% পলিস্টার নাকি অন্য কোনো সাবস্টেন্সে তৈরি সেটা ডিপেন্ড করছে ফাইবার কম্পোনেন্ট। যদি যেমন পলিস্টার হলে স্ট্রেন বেশি হবে এক্সেট্রা, কটন হলে সেরকম হবে না। ডিরেকশন এন্ড অ্যামাউন্ট অফ টুইস্ট, টুইস্টের ডিরেকশনটা কোন দিকে, আমরা জানি দুই প্রকার টুইস্ট, এস টুইস্ট এবং জেড টুইস্ট। সেটা কি ডিরেকশনটা কোন দিকে এবং অ্যামাউন্ট অফ টুইস্ট কি পরিমাণ টুইস্ট দেওয়া হচ্ছে সেটাও কিন্তু কথা। যে বেশি টুইস্ট দিলে কি হয়, আমরা যখন হয়তো অনেকের এক্সপেরিয়েন্স থাকতে পারবে বাসায় রশি তৈরি করি, তখন কি বেশি টুইস্ট দিলে কি সেটা আসলে দড়ি হয় না, আবার একসাথে প্রবণতা দেখা যায়, টুইস্ট হওয়ার প্রবণতা দেখা যায় আলটিমেটলি। সো অ্যামাউন্ট অফ টুইস্ট কতখানি দেওয়া হচ্ছে, যে নাম্বার অফ কম্পোনেন্টস ইন ফোল্ডিং, কতগুলো প্লাই আমরা একসাথে ফোল্ড করেছি সেটার উপর ডিপেন্ড করছে। সো দিস আর দ্য ফ্যাক্টরস হুইচ আর রিকোয়ার্ড টু ডিজাইন দ্য ইয়ার্ন অর এক্সপ্রেস এ ইয়ার্ন অর ডিসক্রাইব এ ইয়ার্ন। So to do is describe a yarn, at first we need to know about the yarn twist. Yarn twist সম্পর্কে যদি আমরা বলি, যে the twist is the measure of spiral turns that give to yarn and hold the constituent fibers or threads together. এটা কি measure of spiral turns, এরকম না, টার্ন দিতেছি না, ঘোরাচ্ছি না, spiral turns that are given a yarn to hold the constituent fiber or threads। এ কি আমরা একটা এই যে টান দিয়েছি, হ্যাঁ, এরকম করে টান দিতেছে, যেটা কি করছে, যে ফাইবার অথবা এই ফিলামেন্ট সমূহকে একসাথে ধরে রাখার কাজ করতেছে, সেটাকে আমরা বলতেছি স্পাইরাল টার্ন গুলিকে আমরা বলতেছি টুইস্ট। সাধারণত আমাদের দুই প্রকার টুইস্ট রয়েছে, এস টুইস্ট এবং জেড টুইস্ট। ওকে, তাহলে এস টুইস্ট এবং জেড টুইস্ট কাকে বলছে সেটা যদি আমরা একটু দেখি, যে এস টুইস্ট যখন এস এর মতো করে আমাদের টানটা হবে, হ্যালো, ওকে, সো আমরা যদি একটু দেখি যে কিসের মতো করে হচ্ছে আমাদের টুইস্টটা, দেখো এস টুইস্ট কি বলা হচ্ছে, সিঙ্গেল ইয়ার্ন হ্যাজ এস টুইস্ট ইফ দ্য হোয়েন হেল্ড ইন ভার্টিক্যাল ডিরেকশন। যখন এস এর মতো করে টুইস্টটা হচ্ছে তখন সেটাকে এস বলছি, আর জেট এর মতো করে যখন হচ্ছে তখন সেটাকে আমরা জেট টুইস্ট বলছি। তোমরা দুটো ছবিতে লক্ষ্য করো, দুটো কিন্তু দুই দিকে, একটা এস এর এই পাশে, একটা জেট এই পাশে, জেট এর মতো করে। সো যখন এ সিঙ্গেল ইয়ার্ন হ্যাজ এ জেট টুইস্ট ইফ when it is held in vertical direction and fiber inclined to the axis of the yarn, conformation of the direction of the slope of the central position of the latter jet। দেখো এটা যদি ইয়ার্ন মিডল হয়, এটা যদি ইয়ার্ন মিডল হয়, ইয়ার্ন সেন্টার হয়, তাহলে ফাইবার গুলো কিভাবে অ্যালাইন করা আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বলতেছি টুইস্ট। বা ফাইবার গুলো দেখো যখন এই পাশে যাচ্ছে তখন সেটাকে আমরা এস টুইস্ট বলছি, যখন জেটের মতো তখন সেটাকে জেট টুইস্ট বলছি। এটা কিন্তু এস হবে, এটা কিন্তু জেট হবে না, কারণ জেট এই দিক দিয়ে, তাই না, এদিক দিয়ে কিন্তু হচ্ছে না, এইখানে কিন্তু জেট হচ্ছে, এস কিন্তু এদিক দিয়ে। তাহলে এই যে তোমরা সুন্দর দেখতে পাচ্ছ বোধহয় ছবিতে, যে এস টুইস্ট এবং জেড টুইস্ট, অর্থাৎ এস ডিরেকশনে যখন টুইস্টটা দেওয়া হবে তখন সেটাকে এস টুইস্ট, এবং জেড ডিরেকশনে যখন দেওয়া হবে তখন সেটাকে জেড টুইস্ট বলছি আমরা। ওকে, নেক্সট, টুইস্ট কন্ট্রাকশন এন্ড টুইস্ট রিট্রাকশন ফ্যাক্টর, এই দুটো একটু আমাদেরকে জানতে হবে, যে হোয়াট ইজ টুইস্ট কন্ট্রাকশন এন্ড হোয়াট ইজ টুইস্ট রিট্রাকশন ফ্যাক্টর। দেখো যে বলা হচ্ছে নরমালি বিফোর টুইস্টিং অফ দ্য ইয়ার্ন, আমাদের কি থাকে, twisting of the yarn contain textile individually extended state by twisting, খোলা থাকে যখন পাক দেওয়ার আগে, কি বলা হচ্ছে, by twisting yarn is contracted and mass per unit length is increased because when yarns are twisted the fiber in the yarn follow have a longer path of migration। প্রথমে আমাদের কি হয়, যে এরকম যখন খোলা থাকে, যখন আমরা ফাইবার গুলোকে একখানে ধরি, টুইস্ট দেই না, তখন কি খোলা থাকে বা আয়তনও বেশি থাকে, কিন্তু যখনই এই খোলা ফাইবার গুলোকে আমরা কি করব, টুইস্ট মারবো, তাহলে কি আমাদের আয়তনটা কমে আসতেছে এবং ঘনত্বটা বেড়ে যাচ্ছে। সো সেটাই বলা হচ্ছে, যে বলা হচ্ছে বাই টুইস্টিং দ্য ইয়ার্ন কন্ট্রাক্ট, মানে কন্ট্রাস্ট কাছাকাছি আসবে, এন্ড মাস পার ইউনিট ওয়েট লেন্থ ইনক্রিজেস, তাই না, আগে যে পরিমাণ এত মোটার যে পরিমাণ ওজন ছিল, এখন এইটুক চিকনেরও কিন্তু সেই ওজন, কারণ ইয়ার্ন গুলোকে টুইস্ট দেওয়ার ফলে ইয়ার্নটা কন্ট্রাকশন হলো, এক কাছাকাছি আসলো। সো টুইস্টেড এন্ড দ্য ফাইবারস অফ দ্য ইয়ার্ন হ্যাভ ফলো লঙ্গার পাথ মাইগ্রেশন, এবং এখন তখন তো সোজা ছিল, তখন কোনো পথ অতিক্রম করতে হয়নি, কিন্তু যখনই টুইস্ট দেওয়া হলো তখন ফাইবার গুলো কি করলো, একটা হেলিক্যাল পাথ অতিক্রম করা শুরু করলো। সো ফর স্ট্যাপল ফাইবার ইন দ্য ফিনোমেনন ইজ কল্ড কন্ট্রাকশন। স্ট্যাপল ফাইবারের ক্ষেত্রে লুজ ফাইবার থেকে ইয়ার্নের ভিতরে যখন কাছাকাছি আসবে, ঘনত্ব বেড়ে যাবে, তখন সেটাকে আমরা বলতেছি কন্ট্রাকশন ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে বা স্ট্যাপল ফাইবারের ক্ষেত্রে। কিন্তু যখনই আমরা
ফিলামেন্ট ফাইবারের ক্ষেত্রে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি রিট্রাকশন। ঘটনা কিন্তু একই। ঘটনাটা কি? ঘটনাটা আবার সিম্পলি বোঝানোর চেষ্টা করি আমি। মনে করো এখানে 200 ফাইবার রয়েছে। ওকে, 200 ফাইবার রয়েছে এবং একটা অনেক বড় জায়গা নিয়ে আছে। এখানে কোনো টুইস্ট নাই। তো এখানে একটা জায়গা দখল করে আছে নরমালি। তো এই 200 ফাইবারকে যখনই টুইস্ট দিব তখন কি সে জায়গাটা কমে আসবে, অর্থাৎ ফাইবারের একটার সাথে আরেকটা, এখানে যে একটার সাথে একটা ফাইবারের গ্যাপ এখানে কিন্তু সেটা হবে না। প্রত্যেকটা ফাইবার কাছাকাছি আসবে এবং সেই ক্ষেত্রে এই যে ভলিউমটা সেটা কিন্তু কমে যাবে এবং সেই সাথে এখানের এতটুকুর যে ওজন এখানের এতটুকুর সেই ওজন কিন্তু হবে না, ওজনও কিন্তু বেড়ে যাবে। তো এই ঘটনাটাকেই যখন আমরা স্টাপল ফাইবারের ক্ষেত্রে তখন কন্ট্রাকশন বলছি, যখন ফিলামেন্ট ফাইবারের ক্ষেত্রে যেমন ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে তখন সেটাকে আমরা রিট্রাকশন বলছি। সো কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন ফ্যাক্টরটা আমরা একটু দেখব। এই যে কন্ট্রাকশন এবং রিট্রাকশন একই কথা। The factor by which draft mass adjusted to prevent the twist contraction from decreasing the yarn size and contraction. আমরা কি বলা হচ্ছে যে লেন্থ, দেখো লেন্থ অফ জিরো টুইস্টেড ইয়ার্ন বাই লেন্থ অফ টুইস্টেড ইয়ার্ন। দেখো টুইস্ট দিলে কিন্তু লেন্থ কমে যাবে। যে লেন্থ অফ জিরো টুইস্টেড ইয়ার্ন, মনে করো তুমি কিভাবে বোঝাবো যে অনেকগুলো পার্ট নিছো একসাথে, পার্ট আমাদের নরমালি পার্ট নিছো, পার্টের যে ফাইবার গুলি নিয়েছো একসাথে, ওকে মনে করো কেটে নিয়েছো। তো এইখানে যে লেন্থ থাকবে যখন টুইস্ট দিবা না, তো এই ফাইবার গুলোকেই যখন তুমি টুইস্ট দিবা তখন কিন্তু তোমার লেন্থ একটু, হ্যাঁ, সেটাকে আমরা তখন বলতেছি কমে যাবে বা বেড়ে যাবে, সাধারণত কমেই যায়। যে লেন্থ অফ জিরো টুইস্টেড ইয়ার্ন বাই লেন্থ অফ টুইস্টেড ইয়ার্ন, সেটার পার্সেন্টেজটাকেই, তাহলে খোলা অবস্থায় কতখানি লেন্থ ছিল, টুইস্টেড অবস্থায় কতখানি লেন্থ হলো পুরোটার, সেটাকে আমরা বলতেছি কন্ট্রাকশন ফ্যাক্টর, তাই না? ওকে, the value of ranges from 1 to retraction infinity of contraction 0। দেখা এই ভ্যালুটা সাধারণত কি 1, এটা যখন বেশি হবে উপরের ভ্যালুটা, নিচেরটা যখন কম হবে তখন কি 1 for no retraction। 1 হলে কি কোনো রিট্রাকশন হবে না, কারণ কি ভলিউম মান কখন আসবে, উপরে যদি 5 হয় নিচে যদি 5 থাকে, 5 5 কি তখন কিছু নাই 1। তো তখন সেক্ষেত্রে জিরো টুইস্ট, কিন্তু যখনই উপরের ভ্যালুটা 10 হয়ে যাবে তাহলে কি কন্ট্রাকশনটা বেড়ে গেল, ঠিক আছে, এন্ড জিরো লেন্থ, অর্থাৎ কতখানি থেকে কতখানি হচ্ছে সেটার কি কত কাছাকাছি আসতেছে, যত কাছাকাছি আসবে তত কমে যাবে, তখন সেটা কি ফাইবার গুলো আরো অনেক কাছাকাছি চলে আসবে, তখন সেটা ফাইবার গুলো চাপাচাপি হচ্ছে, কন্ট্রাস্ট হচ্ছে একটা আরেকটার সাথে, তখন সেটাকে আমরা বলতেছি কন্ট্রাকশন ফ্যাক্টর ফর ন্যাচারাল ফাইবার। আমরা রিট্রাকশন ফ্যাক্টর ফর যদি ফিলামেন্ট ফাইবারের কথা বলি, একই ঘটনা। যে একইভাবে যদি আমি বুঝাই তোমাদেরকে, যে বিশেষ করে মনে করো যে 5 মিটার ফিলামেন্ট আমরা কেটে নিলাম, 10টা ফিলামেন্ট কেটে নিলাম। তো 5 মিটার 10টা ফিলামেন্ট কি একটা জায়গা দখল করবে নরমালি টুইস্ট দেওয়ার আগে। তো এটাকে যখন একটা 5 মিটার একটা কি লেন্থ থাকবে, এটাকে যখন টুইস্ট দিচ্ছি তখন ভলিউমটা একাধারে কমে যাবে এবং লেন্থও কমে যাবে। সো এই লেন্থ অফ জিরো টুইস্টেডিয়ান যখন কোনো টুইস্ট ছিল না, বাই লেন্থ অফ টুইস্টেডিয়ান টুইস্ট দেওয়ার পরে সেটা লেন্থ কত, তো ইট ভ্যালুজ রেঞ্জেস ফ্রম 0 to 1। কারণ ফিলামেন্ট ফাইবারের ক্ষেত্রে সাধারণত সেরকম হয় না, এত চেঞ্জ হয় না যেটা ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে হয়ে থাকে। সো এই দুটো হচ্ছিল কন্ট্রাকশন ফ্যাক্টর এবং রিট্রাকশন ফ্যাক্টর। ডান। এরপরে চলে আসবো আমরা প্যাকিং ফাইবার ইন ইয়ার্ন। প্যাকিং ফাইবার, প্যাকিং মানে কি, শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে প্যাক করব। সো প্যাকিং অফ দ্য ফাইবার অফ দ্য ইয়ার্ন বলা হচ্ছে যে ইয়ার্ন, একটা ইয়ার্নকে যদি আমরা কেটে ফেলি তাহলে কি এখানে এরকম ক্রস সেকশন করতে গেলে কি এখানে অনেকগুলো ফাইবার থাকবে, তাই না? তো এই ফাইবার গুলো কিভাবে অবস্থান করছে বা কিভাবে লোকেটেড হচ্ছে ইয়ার্নের ভিতরে, সেটার অবস্থানকে আমরা বলছি প্যাকিং ফ্যাক্টর। তো প্যাকিং দুই প্রকার, ওপেন প্যাকিং এন্ড ক্লোজ প্যাকিং। আইডিয়ালাইজ প্যাকিং সার্কুলার ফাইবারের ক্ষেত্রে। সো আমরা একটু দেখি যে ওপেন প্যাকিং, যে কি বলা হচ্ছে যে ওপেন প্যাকিং ইজ দ্যাট ইন হুইচ দ্য ফাইবার ইন লেয়ার্স বিটুইন সাকসেসিভ কনসেন্ট্রিক সার্কেল। কি করা হচ্ছে, ফাইবার লেয়ার গুলো একটা কনসেন্ট্রিক সার্কেল তৈরি করবে, আমরা পরের ছবিতে দেখবো। এন্ড দ্য সেন্টার অফ দ্য ওপেন প্যাকড অ্যাসেম্বলি অফ দ্য সার্কুলার ফাইবার দেয়ার ইজ এ সিঙ্গেল ফাইবার। এবং মাঝখানে কি থাকবে, একটা সিঙ্গেল ফাইবার থাকবে, সেটাকে আমরা ওপেন প্যাক বলছি। প্যাকিং মানেই হচ্ছে ফাইবার গুলো ইয়ানের ভিতরে কিভাবে অবস্থান করছে সেটার অবস্থান। সো আমরা যদি এখানে দেখি যে অ্যারাউন্ড 6 ফাইবার, okay, around the 6 fiber can be packed and all to the 7 fiber are touching, একটা আরেকটার সাথে থাকবে, and third layer is added to the
and so the just circle is, দেখো বাংলা কথা বলতে বোঝাচ্ছে, দেখো একটা ফাইবার মাঝখানে আছে, তারপরে একটা লেয়ার গঠন করেছে, তারপরে একটা লেয়ার গঠন করেছে, পাশের ছবিতে দেখো এটাকে আমরা ওপেন প্যাকিং বলছি, ঠিক আছে, যে লেয়ার লেয়ার করে থাকবে। তাহলে ক্লোজ প্যাকিং কোনটা? যে ক্লোজ প্যাকিং ইজ দ্যাট ইন হুইচ দ্য ফাইবার ফিড ইন এ হেক্সাগোনাল প্যাটার্ন, হেয়ার এ সিঙ্গেল ফাইবার কোর অর ক্লোজ প্যাকিং অফ সার্কুলার ফাইবার ইন হেক্সাগোনাল আউটলাইন। বলা হচ্ছে যখন এই যে এটা রাউন্ড হিসেবে থাকছে, বাট এটা যখন একটা হেক্সাগোনাল প্যাটার্ন ফলো করবে, একটা হেক্সাগোনাল প্যাটার্ন ফলো করবে ফাইবার গুলি, লোকেশন গুলি, তখন সেটাকে আমরা বলতেছি ক্লোজ প্যাকিং। তাহলে যখন নরমালি রাউন্ড প্যাকিং হচ্ছে অর্থাৎ অবস্থান করছে, তখন সেটাকে আমরা ওপেন প্যাকিং বলছি, বাট যখন এটা হেক্সাগোনাল প্যাটার্ন মেইনটেইন করে ফাইবার গুলি তার ফাইবারের ভিতরে অবস্থান করছে, ইয়ানের ভিতরে অবস্থান করছে, তখন সেটাকে আমরা বলতেছি ক্লোজ প্যাকিং। এরপরে পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি যে প্যাকিং ডেনসিটি আর প্যাকিং ফ্র্যাকশন বা কাকে বলা হয়, তাহলে প্যাকিং ফ্র্যাকশন যদি আমরা নরমালি দেখি যে ভলিউম অফ ইয়ার, ভলিউম অফ ফাইবার ইন দ্য ইয়ার্ন এন্ড ভলিউম অফ ইয়ার্ন, তাই না? অনেকগুলো ফাইবার মিলে কিন্তু ইয়ার্ন তৈরি করেছে, তাহলে প্রত্যেকটা ইয়ার্নের একটা ভলিউম রয়েছে, তাই না? ভলিউম অফ ফাইবার ইন দ্য ইয়ার্ন লুজলি এন্ড ভলিউম অফ ইয়ার্ন, তাহলে এটাকে টুইস্ট করে ইয়ার্ন তৈরি করলাম, তার ভলিউম আর এই ভলিউম কি এক হবে? বিষয়টা এরকম যে মনে করো এখানে 10টা ফাইবার খোলা আছে, 10টা ফাইবার খোলার যে ভলিউম, এটাকে টুইস্ট দেওয়া হলো, টুইস্ট দিয়ে কি একই ভলিউম হবে? সেটাকে আমরা বলতেছি প্যাকিং ডেনসিটি অর প্যাকিং ফ্র্যাকশন। বলা হচ্ছে কি, when the yarn specific volume is always more than that the fiber themselves, the relation can be analytical express parameter packing factor. So packing factor is the ratio, কিসের রেশিও? specific volume of the fiber in the specific volume yarn after packing। বাংলা কথা, মোদ্দা কথা, সোজা কথা হচ্ছে যে যেটার ইয়ার্ন তৈরি করা হয়েছে প্রথমে, তো ভলিউম আমরা জানি স্যালাইভারের যদিও কার্ডিং মার্ডিং হয়, অর্থাৎ প্রথমে নরমালি লুজলি অবস্থায় যে জায়গা দখল করবে ফাইবার বা যে ভলিউমটা থাকবে, ভলিউম সহজ কথায় তুলা যখন খুলে রাখা হয় তখন কি অনেক জায়গা দখল করে, তাই না? বাট যখন বেলে থাকে তখন কি কম্প্রেসড করা থাকে, তাহলে কি সেই ক্ষেত্রে জায়গাটা কম ধরে। সো প্যাকিং ফ্র্যাকশনটা ঠিক ওরকমই, যে ভলিউম একটা ইয়ার্ন তৈরি করার পূর্বে সেখানে জিরো টুইস্টে যে পরিমাণ জায়গা হবে এবং ইয়ার্ন তৈরি করার পরে সেখানে যে পরিমাণ ভলিউম হবে, সেই দুই ভলিউমের পার্থক্যকে আমরা প্যাকিং ফ্র্যাকশন বলছি। অর্থাৎ ক্লোজ কাছাকাছি চলে আসতেছে, তখন ইয়ার্নের ভলিউমটা নিশ্চয়ই কম হবে। সো স্পেসিফিক ভলিউম অফ দ্য ফাইবার ইন দ্য ইয়ার্ন, স্পেসিফিক ভলিউম অফ দ্য ইয়ার্ন, অর্থাৎ টুইস্ট খোলা অবস্থায়, টুইস্ট ছাড়া। সো ফিলামেন্ট ইয়ার্নের ক্ষেত্রে সাধারণত এই প্যাকিং ফ্যাক্টর 1 হয়, কারণ খোলা অবস্থাও যা টাইট দিয়ে টুইস্ট দিয়ে ওটা সাধারণত, কিন্তু স্টাপল ফাইবারের ক্ষেত্রে সাধারণত নিচের ভ্যালুটা কম হয়, উপরেরটা বেশি হয়, কারণ খোলা অবস্থায় বেশি থাকবে, টাইট অবস্থায় কম থাকবে, প্রায় 0.6 সাধারণত আসে। তো এই ছিল প্যাকিং ফ্র্যাকশন। এরপরে অ্যাজাম্পশন অফ দ্য আইডিয়াল হেলিক্যাল ইয়ার্ন জিওমেট্রি সম্পর্কে যদি আমরা বলি, একটু অ্যাজাম্পশন করে নেই, বা কি ধরনের অ্যাজাম্পশন করা হয়েছে সেটা সম্পর্কে একটু যদি জানি, যে ধারণা করা হয়েছে যে ইয়ার্ন ইজ সার্কুলার ক্রস সেকশন এন্ড ইউনিফর্ম অ্যালং উইথ লেন্থ। ধরা হয়ে থাকে ইয়ার্নগুলি সাধারণত সার্কুলার ইন ক্রস সেকশন এন্ড ইউনিফর্ম অ্যালং উইথ লেন্থ, এবং তার লেন্থের সাথে কি ইউনিফর্ম। It is composed of a series of superimposed concentric cylindrical layers of different radius. Concentric cylindrical layer of different radius of fiber, in each of which fiber follow uniform helical path, এবং যেখানে প্রত্যেকেই কি করতেছে, একটা হেলিক্যাল পাথ অতিক্রম করতেছে। সো the distance from the center remain constant. সো তাদের প্রত্যেকের যে ডিসটেন্সটা প্রত্যেকটা সেটার সেন্টার থেকে কি কনস্ট্যান্ট। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইয়ানগুলোকে যখন হেলিক করা হয়েছে, তো মাঝখানের সাথে সে কি হেলিক্যাল পাথ অতিক্রম করছে, একটা ভাঁজ হয়ে যাচ্ছে। The axis of the yarn circular cylinder consider the yarn axis. So এটাকে আমরা yarn axis consider করতে পারি। At a fibers of the center will follow the straight line and the yarn axis, but going out of the center সাধারণত এটাকে আমরা স্ট্রেট লাইন হিসেবে ধরছি। And helix angle will gradually increases twist per length and layers are constant. যখন আমরা টুইস্ট দিব তখন কি হেলিক্যাল পাথটা বেড়ে যাবে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। ডেনসিটি অফ দ্য প্যাকিং ফ্যাক্টরস অফ দ্য ইয়ার্ন রিমেইন কনস্ট্যান্ট থ্রু আউট দিস মডেল। ওকে, তাহলে একটা আইডিয়াল ইয়ার্নের ক্ষেত্রে আমরা এটা অ্যাজাম্পশন করছি যে এরকমটা থাকার কথা, এবং এই ধরনের হেলিক্যাল পাথ অতিক্রম করবে, মাঝখানে এরকম এক্সিস থাকবে। হ্যাঁ, এ ধরনের কথাগুলো আমরা বলছি বা এই ধরনের ধারণা করছি। ওকে, এরপরে বেসিক জিওমেট্রি অফ দ্য টুইস্টেড ইয়ার্ন আমরা একটু দেখবো।
আমাদের লেকচার আর বেশি নেই, অল্প আছে, সো আর একটু ধৈর্য ধরে শোনার জন্য অনুরোধ করছি এবং লেখার জন্য। সো আমরা একটু জানবো যে বেসিক জিওমেট্রি অফ এ টুইস্টেড ইয়ার্ন কি ধরনের হতে পারে বেসিক জিওমেট্রিটা। সো আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা একটা ইয়ার্ন কল্পনা করে থাকি, ওকে, তো এই ইয়ার্নের যে মিডল বরাবর আমরা দেখছি সেটাকে ইয়ার্ন অ্যাক্সিস আমরা বলছি। ওকে, তো এখানে আমরা দুটো ড্র লাইন করেছি, দেখো মাঝখানে একটা বাইরে। সো আমরা এটা পুরোটাই যদি একটা ইয়ার্ন হয়ে থাকে এবং এটার লেন্থ যদি এইচ হয়ে থাকে এবং এটার পুরো ইয়ার্নটার রেডিয়াস যদি বড় আর হয়ে থাকে এবং মাঝখানে একটা আমরা কল্পনা করেছি যে সেন্টারের, সেটার যদি ছোট আর হয়ে থাকে এবং প্রত্যেকটাই কিন্তু ইয়ার্ন এক্সিসের সাথে প্রত্যেকটা ইয়ার্ন কিন্তু একটা কোণ উৎপন্ন করেছে। আমরা পাশের ছবিতে দেখি যে থিতা ছোটটার ক্ষেত্রে এবং আলফা আমরা যদি বড়টার পুরোটার ক্ষেত্রে ধরি, অর্থাৎ ইয়ার্ন এক্সিসের সাথে প্রত্যেকটা ইয়ার্ন যখন হেলিকাল পাথ অতিক্রম করবে প্রত্যেকটাই একটা কোণ উৎপন্ন করবে। সো let the radius of the yarn is r and radius of the cylinder containing a helical path of the particular fiber, ছোট যেটা সেটা যদি ধরি, t is the twist per centimeter, 1 সেন্টিমিটারে কত টুইস্ট আছে, h is equal to height of the yarn having one twist, one twist এ কতখানি হাইট যাচ্ছে, helix angle of the yarn surface, হ্যাঁ, আলফা helix angle of the yarn surface পুরোটার, থিতা helix angle of the radius r যেটা ডিগ্রি ছোট কল্পনা করা হয়েছে সেটার, cylindrical content helical path এর, and length of the fiber of the yarn one touch radius l, একটা রেডিয়াসের এই ছোটটার ক্ষেত্রে কতটুকু হবে, একটা টুইস্ট দিতে কতটুকু লাগে, আর বড়টার ক্ষেত্রে একটা টুইস্ট দিতে, এটা একটা ইয়ার্ন আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি যে এটা পুরোটাই একটা ইয়ার্ন, পুরোটার একটা কথা হচ্ছে এবং মাঝখানে যদি আমরা হেলিক্যাল পাথের একটা কথা বলি। ওকে, সো এখন আমরা এ কি, এ হচ্ছে যে স্কেমেটিক ডায়াগ্রাম অফ দা আইডিয়ালাইজ জিওমেট্রি, একটা আইডিয়াল ইয়ানের জিওমেট্রিটা এরকম হয় সাধারণত। বি হচ্ছে ওপেন আউট ডায়াগ্রাম অফ সিলিন্ডারিক্যাল এট রেডিয়াস আর, একটা সিলিন্ডারিক্যাল ইয়ানের ক্ষেত্রে কি, একটা সিলিন্ডার যদি কল্পনা করি বা সিলিন্ডারিক্যাল ইয়ান কল্পনা করি সেটার ক্ষেত্রে, এবং সি ওপেন ডায়াগ্রাম আউট অফ দ্য ইয়ান সারফেস সিলিন্ডার এট রেডিয়াস আর, আর এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রে, পুরো ইয়ানটার ক্ষেত্রে। এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে চলে যাব। আমরা পরের স্লাইডে যদি দেখি, দেখো একটু মনোযোগ দিব, ভেরি ইজি ক্যালকুলেশন, ইটস নট সো টাফ। ফ্রম দিস আমরা জানি কি, বি থিটা ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই এইচ উচ্চতা, এবং ফ্রম সি একই সূত্র tan আলফা ইজ ইকুয়াল টু 2 পাই বড় আর ছোট আর বা বড় আর যেটা হোক না বাই এইচ, 1 এবং 2। ফ্রম দ্য ফিগার এ দেয়ার ইজ, আমরা জানি কি একটু আগে আমরা বললাম যে 1 টুইস্ট ইজ ইকুয়াল টু, একটা টুইস্ট আছে 1 সেন্টিমিটারে, তাহলে টি টুইস্ট ইন 1 সেন্টিমিটারে, যে 1 সেন্টিমিটারে যে টুইস্ট আছে সেটাকে আমরা টি দ্বারা চিহ্নিত করছি এই পাশের ফিগারে। সো 1 টুইস্ট ইজ ইকুয়াল টু তাহলে কি 1 বাই টি সেন্টিমিটার, তাই না? টি টুইস্ট যদি 1 সেন্টিমিটারে হয় তাহলে একটা টুইস্ট কি 1 বাই টি সেন্টিমিটারে হবে। ওকে, নাও বাট আমরা জানি আবারও যে 1 টুইস্ট ইজ ইকুয়াল টু এইচ হাইট, আমরা এই ছবিটা পাশের ছবিটাতে আগের ছবিটাতে তাহলে কি h is equal to 1 by t বা t is equal to 1 by h আমরা করে নিতেই পারি। তাহলে এখন আমরা কিসের মান পেলাম, t এর মান পেলাম। ওকে, নাও from the equation 1 we get, equation 1 এ কি পাই আমরা, tan theta is equal to, এখানে কি দেখতেছি 2 পাই আর টি, টিটা কিভাবে আসলো, আমরা এখান থেকে h 1 by h আছে না, আমরা কি জানি 1 by h সমান সমান কি 1 by h সমান সমান t, সো 1 by h এর মানটা বসিয়ে দিয়েছি, তাহলে 2 পাই আর টি এখানে আমি বলে দিয়েছি। এন্ড নেক্সট একই ভাবে তাহলে 2 পাই আর tan আলফা সমান সমান 2 পাই আর টি। ওকে, নাও আমরা আরেকটু দেখব, এ পর্যন্ত মনে হয় ক্লিয়ার সবার। দেখো, সো নাও ইফ উই অ্যানালাইজ এন্ড when theta, find the theta depends on t, যে কতগুলো টার্ন হচ্ছে, and radius r from the equation 3 at the center, সেন্টারের ক্ষেত্রে আমরা কি বলতেছি যে r is equal to 0 এবং theta is equal to 0, সো r is equal to r and theta is equal to alpha, অর্থাৎ সব কোণগুলি সমান, তখন আমরা বলতেছি যে tan theta is equal to tan alpha, সো tan theta is equal to tan inverse tan alpha। এখন আমরা এই tan alpha এর মান কিন্তু আগের স্লাইডে এপাশে রেখেছি tan alpha সমান সমান কি 2 পাই rt, এই 2 পাই rt কি করতেছি তখন এখানে বসিয়ে দিচ্ছি from the equation 4, so this is the relationship or this is the idealized yarn helical path, this theta, theta কি বড়টা হেলিক্যাল পাথের যে থিটা কোণ ছিল সেটা,
আমরা যদি দেখি যে দিস কোণ থিটা, সেটাকে আমরা বলছি। সো এটাই হচ্ছে একটা বেসিক জিওমেট্রি অর আইডিয়াল ইয়ার্নের পাথ, হেলিক্যাল পাথের সূত্র বা যেটাই বলি না কেন। নাও আরেকটা আমাদের ডেরিভেশন আছে, এটা দেখে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে রিলেশন অ্যামং টুইস্ট অ্যাঙ্গেল এন্ড ইয়ার্ন কাউন্ট। টুইস্ট অ্যাঙ্গেল আলফা, তাই না? এই ছবিটা এখানে থাকলে ভালো হতো, যে এই যে টুইস্ট অ্যাঙ্গেল যেটা আলফা, দেখো এন্ড টুইস্ট অ্যাঙ্গেল, টুইস্ট এবং ইয়ার্ন কাউন্টের ভিতরে সম্পর্ক। ওকে, প্রথমত তাহলে আমরা ইয়ার্ন কাউন্টে যদি চলে যাই, যে ফ্রম দ্য ডিরেক্ট সিস্টেম, এবং দুটো কাউন্ট সিস্টেম আমাদের, ডিরেক্ট এবং ইনডিরেক্ট সিস্টেম। তাহলে আমরা ডিরেক্ট সিস্টেমের কথা বলছি, যে ডিরেক্ট সিস্টেম ইয়ার্ন কাউন্ট মিন্স মাস পার ইউনিট লেন্থ, অর্থাৎ প্রতি ইউনিট লেন্থে কত ওজন। ওজন যখন ফিক্স তখন সেটাকে আমরা ডিরেক্ট কাউন্ট বলি, আমরা হয়তো সবাই জানি, বা যারা জানি না তারাও জেনে নেই। তো আমরা যখন টেক্সে যাব, টেক্সের ক্ষেত্রে কি 1000, 1000-এর ওজন, 1000 মিটারের ওজন যত কেজি, যত গ্রাম বা যতটুকু, সেটাকে আমরা বলছি। সো বা 1 মিটার বা 1 কিলোমিটার, যেটাই বলি না কেন। সো ভলিউম অফ 1 সেন্টিমিটার লং ইয়ার্ন, আমরা যদি মনে করি যে একটা 1 সেন্টিমিটার ইয়ার্নের ভলিউম কি হবে, যে ভলিউম অফ 1 সেন্টিমিটার লং ইয়ার্ন, মনে করে এটা একটা ইয়ার্ন 1 সেন্টিমিটার ইয়ার্ন, তাহলে এটার সূত্র কি, ভলিউমের সূত্র কি, পাই আর স্কয়ার গুণন লেন্থ, হ্যাঁ 1। ওকে, ধরে নিলাম ইয়ার্ন রেডিয়াস 8 সেন্টিমিটার, তাহলে পাই আর স্কয়ার। ওকে, তাহলে মাস অফ 1, তাহলে ওজন কত হবে, ভলিউম মাস অফ, তাহলে মাসটা কি হবে, ভাগ হবে, তাহলে ভি আর ওয়াই বাই ভি ওয়াই, ভি ওয়াইটা কি স্পেসিফিক ভলিউম অফ দা ইয়ার্ন, তাহলে ভলিউম দিয়ে ভাগ দিব, তাহলে ওজন বের হয়ে যাবে। ওকে, তাহলে মাস অফ 1 কিলোমিটার, আমরা এই যে ডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে কি 100 মিটার, 1000 মিটার বা 1 কিলোমিটার সমান সমান কি 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার লং ইয়ার্নের, তাহলে ওজন কত, যে একটার যদি এত হয়, তাহলে 1 সেন্টিমিটারের যদি এত হয়, তাহলে 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার কত হবে, সিম্পল, এখানে এটার সাথে গুণ দিয়েছি আমরা। ওকে, এত গ্রাম। সো এটা কি, এটা সমান সমান টেক্স, আমরা জানি যে 1 কিলোমিটার ইয়ার্নের ওজন যত গ্রাম, সেটাকে আমরা ডিরেক্ট কাউন্ট বা টেক্স বলতেছি। সো টেক্স ইজ ইকুয়াল টু কি, ভি ওয়াই আর স্কয়ার বাই ভি ওয়াই গুণন 10 টু দি পাওয়ার 5 গ্রাম। সো এখান থেকে আমরা এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, যে আরটাকে এই পাশে নিয়ে আসি, দেখো টেক্স গুণ, এটাকে আমরা যদি গুণ করে ফেলি, সিম্পল গুণ, যে টেক্স এন্ড ভি ওয়াই যাবে এবং পাই আর স্কয়ার গুণন 10 এটা আসবে। সো এখান থেকে যদি আর স্কয়ার এর মানটা বের করি, তাহলে টেক্স এবং ভি ওয়াই উপরে যাচ্ছে এবং পাই এবং 10 টু দি পাওয়ার 5 নিচে আসতেছে। সো এখানে যদি স্কয়ারটা উপরে উঠাই দেই, তাহলে কি আর ইজ ইকুয়াল টু টেক্স ভি ওয়াই বাই আর 10 টু দি পাওয়ার 5 উপরে, 1 নাম্বার সমীকরণ। ওকে, নেক্সট আমরা পরবর্তী সমীকরণে চলে যাব। পরের স্লাইডের ক্ষেত্রে 1 নম্বর সমীকরণে আমরা কি পেলাম, ফ্রম দ্য আইডিয়ালাইজড ইয়ার্ন জিওমেট্রি, প্রথমটা থেকে আমরা কিন্তু জেনেছি যে tan আলফা ইজ ইকুয়াল টু 2 পাই আর টি। আমি যদি আগের স্লাইডে চলে যাই, যে tan আলফা ইজ ইকুয়াল টু 2 পাই আর টি। ওকে, সো এটাও আমরা পেয়েছি। তাহলে আমরা এখন যদি এখানে দেখি কি হচ্ছে, এখন 2 পাই আর টি এর মান আমরা জানি, তাহলে কি জানি, আর এর মান জানি, টি তো আছেই, আর এর মান এটা, তাহলে আর এর মানটা কি এখানে বসিয়ে দিব, আর এর মানটা এখানে বসিয়ে দিলাম, টি এর মানটা থাকলো, তাহলে 2 পাই, এখন এটা কি আছে, স্কয়ার আছে, এটাকে আমি যদি পুরোটাকে স্কয়ার করে ফেলি, তাহলে কি হবে, এটা ভিতরে ঢুকলে উপরে স্কয়ার চলে যাবে, তাই না? টেক্স ভি ওয়াই এটা তো আছেই, তাহলে 2 পাই আর স্কয়ার কে যদি আমি স্কয়ার করতে চাই, তাহলে এটা হবে, ভিতরে ঢুকাতে চাই। ওকে, তাহলে স্কয়ারটা সবার উপরে হয়ে গেল, আমার ক্যালকুলেশন করতে ইজি হবে। সমান সমান tan আলফা সমান সমান, এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি, 4 পাই আর স্কয়ার 10 টু দি পাওয়ার পাই এর মান বসাই, সবগুলো যদি বসাই, তাহলে আমার যেটা থাকছে, যেগুলোর মান আছে 0.112, এবং ভি ওয়াই টা আমাদের তো মান নাই, সেটা থেকে যাচ্ছে, স্কয়ার যেটা রুট ছিল সেটা বাইরে চলে এসেছে, গুণন টি এবং সেই সাথে টেক্স আমাদের থেকে যাচ্ছে। সো আমরা tan আলফা সমান সমান ভাই স্কয়ার এন্ড টি, এখানে টেক্স ইনটু টি, টুইস্ট ফ্র্যাকশন বা টুইস্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা কিন্তু এখানে টিটা বসাচ্ছি। সো tan আলফা ইজ ইকুয়াল টু 0.112 ভি ওয়াই স্কয়ার গুণন টি ড্যাশ, বা সেটাকে টুইস্ট ফ্যাক্টর বলছে। সো দিস রিলেশন টুইস্ট অ্যাঙ্গেল, এটাকে আমরা কি বলা হচ্ছে, টুইস্ট অ্যাঙ্গেল, টুইস্ট এবং ইয়ানের ভিতরে সম্পর্ক দেখাচ্ছি। তো এই ছিল আজকের আমাদের লেকচার। তো আমি প্রথম থেকে যদি একটু ইয়ে করি, অ্যানালাইজ বা সামারাইজ করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে আজকে আমাদের, সেটা হচ্ছে যে প্রথমত ছিল আমাদের ইয়ান জিওমেট্রি কাকে বলছে। ইয়ান জিওমেট্রি বলতে বোঝাচ্ছে যে ইয়ানটা কিভাবে, ফাইবারটা কিভাবে ইয়ানের ভিতরে থাকছে, সেটাকে ইয়ান জিওমেট্রি বোঝাচ্ছে।
তো আমরা কিছু প্রপার্টিস অফ আইডিয়াল হেলিকাল ইয়ানের প্রপার্টি সম্পর্কে জানলাম, যে কার্ভ করে থাকবে, হেলিকাল পাথ অতিক্রম করবে, ইউনিফর্ম থাকবে। তারপর আমরা কিছু ইয়ানের ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম। সেই ক্লাসিফিকেশনের ভিতরে সিঙ্গেল ইয়ান, কন্টিনিউয়াস ইয়ান যখন কন্টিনিউয়াস ফিলামেন্টের ক্ষেত্রে হতে পারে, স্পান ইয়ানের ক্ষেত্রে হতে পারে, মনোফিলামেন্ট, মাল্টিফিলামেন্ট, হোমোজেনাস, তারপর ব্লেন্ডেড, সিবিসি 60-40-30 যেগুলো বললাম। মডিফাইড কন্টিনিউয়াস ফিলামেন্ট রয়েছে, মাল্টিফোল্ডেড, ক্যাবলটিয়ান, কমপ্লেক্সিয়ান। তারপরে আমরা যদি চলে যাই ফ্যান্সিয়ানের কথা বললাম তোমাদেরকে। সো দিস আর দা মেইন মেকানিজম, যে কিভাবে একটা ইয়ান গঠিত হচ্ছে, আউট টু, অর্থাৎ কোনটার বৈশিষ্ট্য প্রত্যেকটা স্টেপের সাথে, প্রত্যেকটা স্টেপের কিন্তু রিলেশন, অর্থাৎ একটার সাথে আরেকটার যে স্ট্রাকচার বা প্রপার্টি সেটা কিন্তু ডিপেন্ড করছে। ইয়ান ডেজিগনেশনের ক্ষেত্রে এই বিষয়গুলা দরকারি। ইয়ান টুইস্টের ক্ষেত্রে ইয়ান টুইস্ট পড়লাম, এস টুইস্ট এবং জেড টুইস্ট। তারপর টুইস্ট কন্ট্রাকশন এবং রিট্রাকশন ফ্যাক্টর পড়েছি, সেগুলো একটু জানতে হবে। প্যাকিং ফ্যাক্টর পড়েছি, ওপেন ক্লোজ প্যাকিং, প্যাকিং ডেনসিটি পড়েছি। এন্ড সর্বশেষ আমরা যেটা দেখলাম যে হেলিকাল ইয়ান জিওমেট্রি অ্যাজাম্পশন দেখেছি, এবং শেষে দুটো ম্যাথমেটিক্যাল টার্ম দেখেছি। সো এই ম্যাথমেটিক্স গুলো যদি বাসায় একটু করো, খুবই সহজ, হোপফুলি কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আজকের আমাদের। তোমাদের যদি কোনো